আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের প্রথম লাইভ করছি দৃষ্টিকোণ একাত্তর। আমি এর আগে কখনো করিনি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। এবং আমি আহ, শুরু থেকে আপনাদেরকে ভাবে বলতেও পারিনি যে আজকে আমি একটা লাইভ করার কথা চিন্তা করছি, কিন্তু আমি আজকে ভাবলাম শুরু করে ফেলি। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন আহ, দস্তগীর জাহাঙ্গীর, সাংবাদিক। উনি দ্য ভয়েস বলে ওনার একটা পত্রিকা এবং নিউজ চ্যানেলও আছে, এবং তিনি আমাদের সবার প্রিয়, খুবই পরিচিত একজন মানুষ। ওনাকে বলাতে উনি আমাদের সাথে যুক্ত হলেন, সেই জন্য দস্তগীর জাহাঙ্গীর ভাইকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই। আহ, আহ, দস্তগীর জাহাঙ্গীর ভাই, আজকে তো উম, আমাদের খুব দুটো প্রিয় মানুষের একজনের জন্মদিন, 16ই অক্টোবর। অ্যাকচুয়ালি আমাদের এখানে 16ই অক্টোবর, কিন্তু বাংলাদেশে 17ই অক্টোবর। তা আমাদের 16ই অক্টোবর আমাদের দেশে জন্মেছিলেন আমাদের সবার প্রিয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, রুদ্রদা। ওনার একটা কবিতা বলে আজকে আমি আমার শোটা শুরু করতে চাই। আমি কিন্তু অবশ্যই। আমি কিন্তু একজন অবশ্যই। কবিও না, আবৃত্তি করতে পারি না আর কি। কবিরাজ আবৃত্তি করেন না, না, কবিতা আবৃত্তিকাররা কবিতা আবৃত্তি গাতেন। করেন, সেটাও হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। পারি না আবৃত্তি করতে। কিন্তু আপনি আমি তো একজন হুম, আপনি একজন লেখক, এবং লেখকও না আমি কিছু। আপনি আপনার কণ্ঠে কবিতা দিয়ে আজকে শুরু করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য আপনার এই শোতে, এবং প্রথমবার আপনি লাইভে। হ্যাঁ। এটা এটা আমার জন্য একটা চরম বা পরম পাওয়া বলবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আহ, আমরা সবাই এটা জানি, কিন্তু আমাদের এই এই যে বাংলাদেশের এই সময়টা উনি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সেই 90 দশকে, 80-এর দশকে কিভাবে বুঝতে পেরেছিলেন, সেটাই আমি কাছে আমার বিস্ময় লাগে আসলে। আমাদের কবি, লেখক, সাহিত্যিকরা সময়গুলোকে তুলে এমনভাবে ধরেছিলেন যে এখনো সেটা কি জীবন্ত মনে হয়। কবিতাটা হচ্ছে, বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি জন্মেছিলেন 16ই অক্টোবর 1956 সনে, এবং আমাদের ছেড়ে চলে গেছেন 21শে জুন 1991 সনে। রুদ্রদার প্রতি অনেক জন্মদিনের শুভেচ্ছা জানাই। সাথে সাথে এটাও বলছি, আজকে আমাদের খুবই প্রিয় একজন মানুষ, একজন মুক্তিযোদ্ধা, একজন পরীক্ষিত রাজনীতিবিদ, এবং তিনি প্রতিটি রাজনীতিবিদ হিসেবে তো বটে, এবং আমাদের নারীদের জন্য একজন ভীষণভাবে আদর্শের মানুষ ছিলেন। তিনি হচ্ছেন মতিয়া চৌধুরী। আজকে তিনি আমাদের ছেড়ে 16ই অক্টোবর তিনি আমাদের ছেড়ে চলে যান। তার মৃত্যু দিবসে তাকে শ্রদ্ধা জানাই। তিনি জন্মগ্রহণ করেছিলেন 30শে জুন 1942 সনে, এবং তিনি আমাদের ছেড়ে চলে যান 16ই অক্টোবর 2024 সনে। আমরা জানি যে মতিয়া আপার মৃত্যুর পরে তার লাশ এবং তার কবর দেয়া, দাফন করা নিয়ে কত নাটকীয় তা আমাদের মধ্যে আমাদেরকে ফেস করতে হয়েছে। এইরকম একজন মানুষের মৃত্যু নিয়েও কত কিছু। যা হোক, আমরা আসলে গত 14 মাসে মনে হয় ধীরে ধীরে কি গা সওয়া হয়ে যাচ্ছে নাকি, সেটাই বুঝতে পারছি না। তো উম, দস্তগীর ভাই, আপনি আপনার সাথে আমি আম, যেহেতু আজকে 17 তারিখ, বাংলাদেশে আহ, জুলাই সনদ করা হবে, প্রকাশ করা হবে। এবং আমার কাছে আমার আমার কাছে যখন জুলাই সনদের কথা আমি শুনতেছিলাম, তখন আমার কাছে বলতে চাচ্ছি আর কি যে খুবই নাটকীয়তায় ভরপুর জুলাই সনদ। কারণ এত নাটকীয়তা, দুই তিনটা বিষয় নিয়ে প্রচণ্ড নাটকীয়তা, জোকারি মকারি চলছে, তার মধ্যে জুলাই সনদ, ঐকমত্য কমিশন, এগুলো। তো
এই প্রসঙ্গে কয়েকদিন আগে স্বাধীন মালিক একটা উক্তি দিয়ে শুরু করতে চাই। জুলাই সনদ বর্তমান সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, এমন আজগুবি আইন বিশ্বের কোথাও নেই। আপনি কি বলবেন? তিনি যে এই কথাটুকু বললেন সেটার আমি একো করব এভাবে। উনি আরো বলেছেন যে এটা ব্রিটিশ বা আমেরিকা নয়, এটা বাংলাদেশ। এবং আমি যার কথা আপনি বললেন, তিনি যে কথাগুলো বলেছেন সেখানে তিনি এটা বলেছেন যে বাংলাদেশের সামাজিক যে বন্ধন বা ফ্যাব্রিক, বাংলাদেশের রাজনৈতিক যে কালচার এবং বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস, বাংলাদেশের জন্মের যে ইতিহাস, এই সার্বিক বিষয়টাকে অস্বীকার করে তথাকথিত জুলাই সনদ বা যাকে যা বলা হচ্ছে তা সম্পূর্ণভাবে রাষ্ট্র, ওনার ভাষাটা আমি আমার মতন করে ট্রান্সলেট করে বলছি, এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। তারপর সেটা আবার এটাও বলা হয়েছে যে উনি বলেছেন যে 25শে মার্চ 1971 সনে, পঁচিশে পঁচিশে মার্চ রাতে ঢাকায় যখন আমরা যেটাকে বলি কাল রাত্রি, বা ঢাকাতে যখন মানুষ হত্যায়, বাঙালি হত্যায়, বাঙালি ছাত্র হত্যায় মেতে ওঠে পাকিস্তানি সেনাবাহিনী, ঠিক তখন ইয়াহিয়া খান সেখানে ক্ষমতা মানে প্রেসিডেন্ট হিসাবে উনি ক্ষমতা দখল করেন। and পরবর্তীতে কি উনার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা বলে এই ধরনের একটি সনদের কথা তখন শোনা গিয়েছিল বা তখন ছিল। উনি সেটারও উল্লেখ করে বলেন যে সেই ইয়াহিয়া খানের এম, যদি উদ্ধৃতি যদি হয়, বা আমরা সেটাকে সামনে রেখে যদি বাংলাদেশে এই ধরনের কিছু হয়, তাহলে আমাদের ডাইরেক্ট বলে দিলেই হয় যে আমাদের 71 সনের যুদ্ধ যেটা ছিল এটা আমরা ঠিক করিনি, আমরা পাকিস্তানের অংশ। উনি কিন্তু এই কথাগুলো বলছেন, আমি মনোযোগ সহকারে শুনছিলাম। আহ, বিষয়টা হলো যে বাংলাদেশের ইতিহাসকে যারা অস্বীকার করছেন তাদের মাঝে আমি নাম বলে, আমি এবং আপনার মুখ থেকে অনেকের নামই আমরা উচ্চারণ করি না, কারণ তাতে করে তারা আরো বেশি মর্যাদাশীল হয়ে দাঁড়ান। এই যে বিষয়গুলো যারা বলতে পারি বগ ধার্মিক, অর্ধশিক্ষিত, চাঁড়াল চণ্ডাল সকল, যদিও যদিও আমি আমাদের প্রাচীন ভারতের যে কাস্ট সিস্টেম সেটাকে ঘৃণা করি বলতে পারি, কিন্তু তারপরেও আমি কিন্তু সেই জাতকে বা সেই নিচু জাতকে মেনশন না করে বলছি যে একজনের চরিত্রের কথা বলছি। এই সকল মানুষেরা যখন বাংলাদেশের বাঙালি জাতির ইতিহাসের সর্বপ্রথম ভৌগোলিক স্বাধীনতা, একটি রাষ্ট্র, স্বাধীন একটি রাষ্ট্র যার পতাকা আছে, টাকা আছে, সেনাবাহিনী আছে, পৃথিবীর প্রায় সকল দেশের স্বীকৃতি আছে, জাতিসংঘের মেম্বার, সেই দেশের ভিতরে একটি রাজনৈতিক, আমি বলবো যে প্রতিটা বিষয়ই যখন আমরা একটা বিষয় আমি গ্রহণ করি, সেটা সার্বিকভাবে জন্ম থেকেই গ্রহণ করি, আজীবন গ্রহণ করবো আমৃত্যু নতুনত্বকে। রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলে গেছেন যে অর্পি নবীনের শিরে মুকুট রতন, ফিরে যাও কুণ্ঠাহীন চিরপুরাতন। আমি এই রবীন্দ্রনাথের এই এই বিষয়টাকে আমি ধারণ করি। কিন্তু এর অর্থ এই নয় যে ফিরে যাও কুণ্ঠাহীন চিরপুরাতন, বঙ্গবন্ধু চিরপুরাতন নন। না। বঙ্গবন্ধুর প্রতিটি শব্দ, প্রতিটি কাজ, প্রতিটি কথা, সাতিমার্চের ভাষণ, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এটা আজ মানে যতদিন বাঙালিত্ব থাকবে, যতদিন বাঙালি জীবিত থাকবে, ততদিন এটা হলো সমসাময়িক, এটা চলমান বর্তমান। অতএব ফিরে যাও কুণ্ঠাহীন চিরপুরাতন, আমি বলতে চাই সেই সকল ব্যক্তিদেরকে যাদেরকে এখন, যাদেরকে জীবনে কখনো হাসি তাদের মুখে দেখা যায়নি, কিন্তু এখন তারা কি ধরনের কি ধরনের অশ্লীল, আমি শব্দগুলো খুঁজে পাচ্ছি না আজকে হঠাৎ করে, মানে আসলে বিষয়গুলো হলো কি, আমরা তো অভ্যস্ত নয় মানুষকে এই ধরনের বীভৎস শব্দগুলো ব্যবহার করার জন্য। অতএব সেই জন্য খুঁজে পাচ্ছি না। এই যে ডক্টর ইউনূস উনি যখন হাসি দেন, তখন আসলেই কি ওনার হাসিটা হাসির মতন ফুটে ওঠে? নিশ্চয়ই নয়। হ্যাঁ, অতএব এই মানুষগুলোকে ফিরে যেতে হবে। কুণ্ঠাহীন তারা, তাদের তাদের কোনো বিকার নেই। তারা 71-এর একটি ভৌগোলিক স্বাধীনতা অর্জনের জন্য
বাঙালি জাতির ইতিহাসের সর্বপ্রথম এবং আজ পর্যন্ত সর্বশেষ বাঙালি, যার ডাকে আপামর বাঙালি মানে আমি বলবো ধর্মীয় ভেদাভেদ ভুলে, রাজনৈতিক ভেদাভেদ ভুলে তারা দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। এবং ৭১-এর ১৬ই ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি ৩০ লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে, ২ লক্ষাধিক মা বোনের ইজ্জতের বিনিময়ে। সেই ইতিহাসকে বাতিল করে দেওয়ার যে প্রচেষ্টায় লিপ্ত বা মগ্ন, বা যে ভা যে বিষয়ে আপনি বলছেন, তথাকথিত জুলাই সনদ, এটা এটা নিয়ে, হ্যাঁ, যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটে এখন বাংলাদেশ বেদখল হয়ে আছে, সেই পুরানো শকুনের দখলে আছে, ঠিক সেই কারণেই আমাদের আলোচনা করতে হবে। আমরা জানি ম্যানিফেস্টো শব্দটা, আমরা জানি ম্যানিফেস্টো। ম্যানিফেস্ট একটি পার্টি বা রাজনৈতিক, হ্যাঁ, আমি যখন ভাতের দোকান খুলবো তখন অবশ্যই তো ভাত বিক্রি করব। রাজনৈতিক পার্টি যখন করবে, তারা রাজনীতি করবে ক্ষমতায় যাওয়ার জন্য, তারা ম্যানিফেস্টো দিবে, জনগণকে দিবে। হুম। তারা মেটিকুলাসলি ডিজাইন করে সম্পূর্ণ মিথ্যা কথা বলে যে বাংলাদেশে ২০১৮ সন থেকে কোনো কোটা ছিল না, আলটিমেটলি এটা তৎকালীন মানে যিনি এখন বাংলাদেশ বর্তমান আর্মির পুশ করাতে বা প্রেসারে বা যে কোনো উপায়ে উনি এখন ভারতে অবস্থান করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সনে তিনি প্রধানমন্ত্রী হিসাবে সেটা বাতিল করে দেন। অতএব বাংলাদেশে কোনো কোটা ছিল না। এখন অনেকেই আমাদের কথা শুনে বলবেন যে আপনার কথা তো সত্য নয়, তাহলে কোর্ট কাচারি, হ্যাঁ, কোর্টে যখন বিচারাধীন তখন তো এটা প্রচলিত নয়, এটা তো এখনো আসেনি আইন ব্যাক হয়ে। অতএব এই ধরনের একটি মিথ্যা বিষয়কে সামনে এনে আমরা যে কাজটুকু ঘটনাটা ঘটানো হলো, সেখানে তো বলা হয়নি যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশের ৭১-কে অস্বীকার করা, আমরা নতুন সংবিধান প্রণয়ন করব, আমরা স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করব, আমরা জাতির জনককে অস্বীকার করব। এই ম্যানিফেস্টো তো আমাদের সামনে ছিল না, জনগণের সামনে ছিল না। অতএব আপনারা মিথ্যা কথা বলে, আমি সম্পূর্ণ মেটিকুলাসলি ডিজাইন করে, আম, যেটাকে বলে ইমোশনাল ব্ল্যাকমেইলিং করে, এবং বাংলাদেশের অনেককেই টাকা দিয়ে, ডলার দিয়ে তাদেরকে সামনে এনে, এমনকি আজকে তো তাজুল যে 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 আইনজীবী বা প্রসিকিউটর, প্রধান প্রসিকিউটর, উনি তো নিজেই বলেন যে আর্মিরা গুলি করতে বাধ্য হয়েছে তাদের জীবন রক্ষার্থে। হুম। কাদের বিরুদ্ধে গুলি করেছিল? প্রায় সেটার উত্তর তো দিচ্ছেন না। তার মানে দিচ্ছেন না। পুলিশকে হত্যা করেছেন আপনারা, ছাত্রদেরকে হত্যা করেছেন এই আর্মি। অতএব এই সার্বিক বিষয়টা তো আগে আসেনি ম্যানিফেস্টো হিসাবে। অতএব রাজনৈতিক দল, এমনকি জামায়াত ইসলামী, যাকে আমি রাজনৈতিক দল হিসাবে শুধু অস্বীকার করি না, রাজনৈতিক দল হিসাবে তার অবস্থান বাংলাদেশে আমি সব সময়ের জন্য নিষিদ্ধ চাই, তাদেরও একটা ম্যানিফেস্টো আছে, তাদেরও রাজনৈতিক ঘোষণা আছে, তাদের এটাও আপনি পড়ে দেখতে পারেন যে তারা কি চায়। কিন্তু এই যারা এখানে মেটিকুলাসলি ডিজাইন করে ইউনুসের টাকা এবং ইউনুসের বাবাদের টাকায়, ইউনুসের পিছনে যারা, তাদের টাকায় দেশ দখল করে এখন আপনি বলবেন যে আমাদের ম্যানিফেস্টো আছে, আমরা হয়তোবা নিরস্ত্র। আমরা ৭১-ও নিরস্ত্র ছিলাম, আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল সশস্ত্র বাহিনী। আমরা ১৬ই জুলাই গোপালগঞ্জে নিরস্ত্র ছিলাম, আমাদের উপরে সরাসরি লাইভে দেখেছি গুলি করার আদেশ এবং হত্যা করা। আমরা এখনো ভেসে আছি এবং ভেসে থাকব এই কারণে যে এই জুলাই সনদ নামক যে ইতিহাস বিকৃতির যে প্রচেষ্টা এবং তাদের বিকৃত হাসি গত ২৪ ঘন্টায় যা দেখা যাচ্ছে, এবং বাংলাদেশের সর্বোচ্চ পবিত্রতম স্থান আমাদের সংসদ ভবনের মাঠে বা সামনে, বা যে সেখানে তারা যে আরেকটি নাটকের যে মঞ্চায়ন করার চেষ্টা করছে, সেটা আমরা দেখব। কিন্তু তার অর্থ এই নয় ১৮ কোটি মানুষ এটাকে মেনে নিচ্ছে। আমরা হ্যাঁ। ইতিমধ্যে জানি, আপনি হয়তো বা এটার জন্য অপেক্ষা করছেন আমার বলার জন্য, যে আমি জানি যে কি ইতিমধ্যে তাদের ভিতরেই একতা একতা নেই যে কথা না, জুলাই। না, নাটকীয়তার কথা বললেন তো, আরেকটা নাটকীয়তার কথা আমি আপনাকে একটু বলতে চাই। এরা যে
ওই খালেদা জিয়া হসপিটালে আছেন, উনি অসুস্থ, জানেন যে উনি অনেকদিন যাবত অসুস্থ। জি জি বেচারা অসুস্থ, ওনাকে যে নাকি ইনভাইটেশন দিয়ে আসা হয়েছে জি জুলাই জি। মানে মানে এগুলা, এগুলো তো একটা অদ্ভুত ব্যাপার। আবার কি তারেক জিয়াকেও নাকি ইনভাইট পাঠানো হয়েছে। ইনভাইটেশন দেওয়া হয়েছে? আচ্ছা, ইনভাইটেশন তারেক জিয়ার পাঠিয়েছেন এখন দলের এমন শুনলাম যে এনসিপিও উপর দিয়ে বলছে তারা এই নানাবিধ কারণে তারা সই করবে না, যদিও বলছে মুখে এটা। তারপরে বামপন্থী দলেদের কিছু চারটা বামপন্থী দল তারা সই করবে না বলেছে, এবং তারা তাদের রিজন বলেছে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই খালেদা জিয়াকে যে তারা ইনভাইটেশনটা দিল হসপিটালে, মানে এই যে পুরা বিষয়টা আপনি যদি একটু খুব ভালো করে চিন্তা করেন, মানে ললেসনেস বা আইন কানুন নিয়ম কোনো কিছুরই তো ধারও ধারছে না। একটা মানুষের থাকে না যে একটা লজ্জাবোধ, একটা উম, একটা কি বলবো এটাকে, একটা আমি কোনটা করতে পারবো কোনটা করতে পারবো না, চোখের মধ্যে চোখ রেখে মিথ্যা কথা বলা, নির্লজ্জের মতো কাজ করা, মানে এগুলো না আমার কাছে না একটু অদ্ভুত, নতুন লাগছে আর কি। আমি এগুলোর সাথে একদমই পরিচিত সমস্ত কিছুরই একটা লিমিট থাকে এবং সেই লিমিটলেস লিমিট আর কি, ইয়েস। লিমিটলেস আর কি। হ্যাঁ এখন আপনি সেটাই। যে কি কি মনে হয় যে দলগুলো বলছে যাবে না, আসলে এটার ফিউচার তো আমরা জানি, কিন্তু তারপরেও আজকের দিনটা এবং প্রধান উপদেষ্টা বলেছেন বিভিন্ন চ্যানেলগুলো যেন এটাকে আম, মানে ব্রডকাস্ট করা হয়, যেন লাইভ দেখায়, দিস অ্যান্ড দ্যাট। আপনি 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 নিশ্চয়ই, আমরা সকলেই এটা জানি। আমি আরেকটা কথা এখানে বলে রাখি যে দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, আমরা অনিয়মিতভাবেই দুজন, শায়লা আহমেদ লোপা এবং আমি দস্তগীর জাহাঙ্গীর, তিনি কানাডা থেকে, আমি ওয়াশিংটন ডিসি থেকে আপনাদের সামনে আজকে লাইভে আসলাম, কারণ আপনারা জানেন যে জুলাই সনদ নামক আরেকটি নাটক মঞ্চায়নের চেষ্টা করছে বা করা হবে, কারণ তাদের হাতে অস্ত্র রয়েছে, আমরা তো নিরস্ত্র। এবং আপনারা যারা এখন শুনছেন, দয়া করে আমাদের এই লাইভটুকু একটু শেয়ার করে দেবেন, তাতে করে আপনাদের বন্ধু বান্ধব যারা আমাদের কথা শোনার জন্য আগ্রহে বসে থাকেন, তাদের জন্য উপকার হয়, এবং ভবিষ্যতেও যারা আমাদের কথাগুলো রেকর্ডে রাখতে চান তাদের জন্য উপকার হবে। তা আমি ফিরে যাচ্ছি আমার অনেক প্রশ্নের উত্তর। ধন্যবাদ দস্তগীর ভাই, আমার খুব এই এই দিন আমি আমি এত এক্সপার্ট না, থ্যাংক ইউ, আপনি বলে দিলেন। এটা এক্সপার্টিজমের জন্য নয়, বিষয়টা হলো যে লজ্জা লাগে আমার। না, আমাদের আমাদের একটা বিষয়, আমাদের যারা আমাদেরকে শুনতে চান তাদের একটা অভিযোগ আপনার সাথে সামনে তুলে ধরি এই সুযোগে। সে অভিযোগটা হলো যে দস্তগীর ভাই কখন লাইভে আসেন আগে না জানিয়ে আসে, পরে হুম। খুব কষ্ট পাই যে আপনি লাইভ থেকে চলে গেলেন, আমরা লাইভে কথাগুলো শুনতে পারলাম না। আমাদের আর আরেকটা আমরা বিষয় সেটা হচ্ছে কি দস্তগীর ভাই, আমি না, ওনারা অনেকে কমেন্ট করছেন কিন্তু আমি জানি না, এখনো শিখে উঠতে পারি নাই এই কমেন্টটাকে আমি কিভাবে দেখাবো, আমি দেখাতে পারছি না। আচ্ছা, নেক্সট টাইমে নেক্সট এটা টাইম আমি আমরা এগুলো টেকনিক্যাল বিষয়গুলো, আমার বন্ধুরা, আমি টেকনিক্যাল বিষয়গুলো একটু শিখে তারপরে আমি একদম ভালো করে করতে পারবো, এটা আমি বলতে একজন চাই আর কি। বলছেন, আর এক অসভ্য উপদেষ্টা বলে গার্মেন্টস না কাজ না করে বাড়িতে কৃষি কাজ করো, আহাম্মক জানে না ওই শ্রমিকের ঘর বাঁধার জায়গা আছে কিনা। আরেকজন চিন্তা বলছেন, আই করেন না। অনলি সি। হ্যাঁ, একটু পর পর আপনি যদি কিছু এটা শেয়ার করা যায়, কিন্তু তারপরে আপনি কিছুক্ষণ পর পর যদি আমাদেরকে যারা প্রশ্ন করছেন, অনেকে আবার গালিগালাজও করবেন, করুক, সেসব। অসুবিধা নাই, হ্যাঁ সবার হ্যাঁ। মতোই আমরা নেই। তাহলে ফিরে যাই বাংলাদেশের জন্মলগ্ন থেকে। বাংলাদেশে প্রায়, মানে প্রায় বলছি এই জন্যে যে 5% বাঙালি, বাংলাদেশের মানুষ, তারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল। সেই পার্সেন্টেজ 5টা কিন্তু এখনো আছে, কিন্তু 7.5 কোটির 5% আজকের 18 কোটির 5% ডিফারেন্ট নাম্বার। ডিফারেন্ট নাম্বার, রাইট। এই এই কিন্তু তারা সংখ্যায় বেশি হলেও তাদের, আমাদের যে প্রপোর্শনাল, তারা বাড়েনি। কিন্তু আমাদের মাঝে কিছু মানুষ রয়ে গেছে যারা বাংলাদেশকে ভালোবাসে, 85% অফ 95%, যে যারা আমরা ভালো সরকার, জামায়াতে ইসলামী ছাড়া, দেশ বিরোধী ছাড়া সরকারে কে আছে উই ডোন্ট কেয়ার, আমরা ভালো আছি কিনা, এই সরকার আমাদেরকে আমাদেরকে নিরাপদে রাখছে কিনা। ভাতের চেয়ে বড় কথা হলো নিরাপত্তা।
তার বাড়িতে শিশু সন্তান থাকে, তার বাড়িতে মানে বাংলাদেশ কিন্তু আমরা যত ভাবেই আমরা বলি না কেন, বাঙালি নৃতাত্ত্বিক ভাবেই হলো ঘরকোনা। এবং আমাদেরকে সারা সমস্ত পৃথিবীর যত পরিব্রাজক এসেছে তারা দেখেছে যে আমরা ঘরকোনা এবং বাইরের মানুষকে আপ্যায়ন করি, যেটা আমাদের সনাতনী ধর্ম বা সনাতনী কালচারের একটা বিরাট বিরাট বিশেষ অংশ। সেখান থেকে এই যে নিরাপত্তার কথাটা, নিরাপত্তাহীনতা যখন হয় বাংলাদেশের মানুষের, তখন কিন্তু তারা ফুঁসে ওঠে। খাবারের জন্য বাঙালি ফুঁসে ওঠেনি, কখনো ফুঁসে ওঠেনি। যখন তার ঘর আক্রমণ হয়, যখন তার বাড়ি আক্রমণ হয়, শিশু আক্রমণ হয়, নারী আক্রমণ হয়, তার বাবাকে হত্যা করা দেয়, তখনই এই এই যে জুলাই সনদের কথা বলা হচ্ছে যে কারা সাইন করবে কি করবে না, এই রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আসলে করুণা হয়। কি জন্য করুণা হয়? যে যে বিষয়টুকু, হ্যাঁ অবশ্যই আমরা আমরা যদি অ্যানালাইসিস করি, আমাদের বলতে হবে যে 2009 সনের বা 8 সনের নির্বাচনের পরে আজ পর্যন্ত 2000 মানে আজ পর্যন্ত বাংলাদেশে নির্বাচিত হলো আওয়ামী লীগ সরকার, এখনো পর্যন্ত নির্বাচিত আওয়ামী লীগ সরকার। সেই আওয়ামী লীগ সরকারকে অনির্বাচিত সরকার বা নির্বাচনের বাইরে, এই শব্দটা আবারও ব্যবহার করতে হবে, মেটিকুলাসলি ডিজাইন করে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়, কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো দিয়ে নয়। তাহলে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে করুণা কেন করুণা কেন প্রকাশ করছি সেটা বলছি। আপনারা কি এটা জিজ্ঞেস করেছেন নিজেদেরকে যে আমরা কিসের জুলাই সনদের কথা বলছি, এটা কিসের সনদ হবে? আপনারা কি কারণে এটার এটার অংশ হবেন? আরেকটা লজ্জার কথা বলি, আমি যখন আইনজীবী জি। তখন শায়লা আহমেদ লোপা, আপনি যদি আমাকে আইনের জন্য পরামর্শ দেওয়ার জন্য আপনি যদি আমার প্রধান হয়ে বসেন, এটা আমার জন্য লজ্জাস্কর হবে না? আপনারা রাজনীতি করেছেন, রাজনৈতিক দল আছে, আপনাদের ম্যানিফেস্টো আছে, কিন্তু আপনাদের উপরে জগদ্দল পাথরের ন্যায় একজন অরাজনৈতিক বাংলাদেশের বাঙালির উপরে সুদের ব্যবসায়ী, আমি বলি যিনি যিনি একজন ব্যাংকার, এবং ব্যাংকিং মানেই হলো সুদের ব্যবসা, সেটা না, এটার অন্য কোনো অর্থ নয়। অথচ ওনার সুদ বোধহয় 50 to 100% or সামথিং লাইক দ্যাট। সেই একজন অরাজনৈতিক ব্যবসায়ী আপনাদের উপর বসে আপনাদেরকে বলছে আসেন জুলাই সনদ সাইন করি। এটা কি আপনাদের জন্য লজ্জাস্কর নয়? আমি আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে জিজ্ঞেস করব, অবশ্যই এটা যারা আপনাদের এটার অংশীদার আর কি। যারা এটা অংশীদার, যারা জি। এটা যাদেরকে ওনারা ইনভাইট করে নিয়ে যাচ্ছেন, পৃথিবীর সমস্ত গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আপনি দেখতে পাবেন যে ডক্টর ইউনূসের সরকারকে তারা একচ্ছত্ব বা একদম বলে যাচ্ছে যে এই সরকার, সে একটি মেটিকুলাসলি ডিজাইন কিছু ছাত্র নামধারী গুন্ডাদের এবং উগ্র মুসলিমবাদী উগ্র ইসলামী দলগুলোর সাপোর্টে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাপোর্টে তারা ক্ষমতাসীন আছেন, এবং সেখানে কোনো ধরনের গণতান্ত্রিক চর্চা হচ্ছে না। যেটা যদি 14 মাসের গণতন্ত্র, এই 14 মাসের ইতিহাসকে গত 14 বছরের ইতিহাসের সাথে তুলনা করা যায়, তাহলে তা বলা যাবে যে গত 14 বছরে ছিল গণতন্ত্রের একদম ফসল বাংলাদেশে। কারণ কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না, কোনো নিষিদ্ধ ছিল না। রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ছিল না। না। হ্যাঁ, অতএব সেখানে অনেক আলোচনা আছে। এটা যখন এখন যুদ্ধ অবস্থা, যুদ্ধ পরবর্তী অবস্থায় আমরা অবশ্যই আলোচনা করতে পারবো যে কেন এই যেটাকে লেভেল ইয়ে ফিল্ড তৈরি করার জন্য কেন, লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সরকার কেন নিয়ে সহযোগিতা করলেন না, সেসব বিষয় নিয়ে আমরা অনেক কিছু আলাপ করতে পারবো। কিন্তু বাস্তবতাটার কথা বলি, কিন্তু 18 চোদ্দ সালের মাসে নির্বাচনে তো এসছিল। এসেছিলেন, হ্যাঁ, জি। ডক্টর কামাল হোসেনের না, নেতৃত্বে। ইয়েও তো কিন্তু এসছিলেন, ওই যে বিএনপির ইয়েপা তো বোধহয় এমপিও ছিলেন। ওই যে একটা, হ্যাঁ, আমি 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 জানি ব্যারিস্টার এই যে ভদ্রমহিলা, রুমিন হ্যাঁ, নাম ফারহানা, তো ব্যারিস্টার রুমিন রুমিন ফারহানা। রুমিন আরো ফারহানা কারা কারা ছিলেন, যেন এমন ছিল, যেমন এমনকি অনেকের পাশ দলেরই করে ছিল। জি। এমনকি পাশ করেছিলেন তো এই বিএনপির মহাসচিব বিয়া থেকে হুম। কি জানি কয় ঠাকুরগাঁ থেকে, যেহেতু উনি শপথ
করতে দেরি করেন, তার জন্য উনি ওনার পদ হারান। কিন্তু সেসব বিষয় নয়, বিষয়টা হলো একটা রাজনৈতিক দলের যেখানে 5 কোটি শুধু সাধারণ মেম্বারই রয়ে গেছে, তাকে অস্বীকার করে বাংলাদেশে আপনারা জুলাই সনদ করবেন। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব বা ব্যক্তিত্ব বলছি, রাজনৈতিক দল যে সকলগুলো এই জুলাই সনদের সাথে আপনারা তথাকথিত ঐক্য মত কমিশনে গিয়েছেন, আপনাদের নিজেদের প্রতি আপনারা করুণা করুন, আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন আপনারা। এটা, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের সংবিধান রয়ে গেছে। অতএব যারা, স্পেশালি আপনি যখন বলছেন এনসিপির কথা, এনসিপি প্রোডাক্ট অফ দিস মেটিকুলাসলি ডিজাইনড সো কল্ড রেভুলেশন। তাহলে তারা কোন খেলা খেলে? তারা 16ই জুলাই গেল গোপালগঞ্জে, সেখানে গিয়ে সরকারি বাহিনী দিয়ে গণহত্যা করানো হলো। তারা বাংলাদেশে সব মব কিলিং এর তারা হলো মাস্টার মাইন্ড। তাহলে তারা এর আগের জুলাই সনদ নিয়ে যে কথা হলো, সেখানেও তারা সেদিন তারা সেখানে অংশগ্রহণ না করে কক্সেস বাজারে গেলেন, এবং সেখানে নাকি পিটার হাসের সাথে মিটিং টিটিং বহু কথা, আমরা ভিডিও যা দেখেছি পিটার হাসের সাথে দেখা যায়নি। কিন্তু আজকে আবার সেই একই দল, তাদেরই গুরু, তাদেরই বাপ, তাদের নিয়োগকৃত ডক্টর ইউনূস যেখানে মায়া কান্না করছেন যে আসেন আমরা সকলে মিলে আজকে সাইন করবো, এটা আবার নির্দেশ দিয়েছেন। শুন, আমি এখানে একটা তথ্য, মানে কি ধরনের অ্যাকশন হতে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের, যখন রাষ্ট্রের এক্সিকিউটিভ প্রধান কোনো কথা বলেন, সেটা নিয়ে আহ, সমস্ত জায়গায় ঢেউ উঠে। ঢেউ ওঠার কারণটা নয়, ঢেউ উঠে কিরকম আমি বলি। গত সপ্তাহে আমেরিকান প্রেসিডেন্ট বললেন সকালবেলায় যে চায়নার সাথে আমাদের সভা ক্যান্সেল, এবং চায়নার উপর 100% ট্যারিফ বসানো হবে। ওকে। পৃথিবী, হ্যাঁ, ওই ওই সাথে সাথেই কিন্তু সারা বিশ্বব্যাপী স্টক মার্কেট ক্রাশ করে, বিরাট ক্রাশ করে, যেটা থেকে এখনো রিকভারি করতে পারেনি। আমি আরেকটা উদাহরণ দিই। রুয়ান্ডাতে যে গণহত্যা হয়, সেই হুম। গণহত্যার মূল কারণটা ছিল প্রেসিডেন্ট সাহেব তখন বললেন তুৎসি, অথবা আমি যদি ভুল না করি তুৎসি বা আরেকজনকে হুতি, এর কোনো একটা দল, হুম, হুম, কোনো একটা গ্রুপ, যে তারা এই দেশের হতে পারে না, তারা এই দেশের কি বলবো, না এরা নাগরিক এরা নয়। নাগরিক নন শব্দটা বলেন নেই, বলছেন যে এরা অচ্ছুত, ওরা গরিব, ওরা এই সমাজের অংশ হতে পারে না। হুম। এই কথাতে 3 মাসে 10 লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটে। সেটা গণহত্যা, কারণ তার যুদ্ধ বেঁচে যায়। আর এই ডক্টর ইউনূস বাংলাদেশে ক্ষমতা নেওয়ার পর কতবার বলেছেন তোমার গ্রামেও তোমার পড়শি আছে যে তথাকথিত ইবিআর কথা, ফ্যাসিস্টের যে দোসর। ফ্যাসিস্ট আছে, ফ্যাসিস্ট। তাদেরকে নির্মূল করা। দেখেন প্রেসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার উপদেষ্টাদের প্রধান, তিনি জনগণকে বলছেন ঠিক ইয়ের মতন ইয়ে করার জন্যে, গৃহযুদ্ধ বাজানোর জন্যে, ওরা প্রতিদিন বলছেন। অতএব এই সকল বিষয় আমরা দেখেও এই এনসিপি কে দিয়ে যে কাজটা করানোর চেষ্টা করা হচ্ছে, সেটা হলো যে বিএনপি বা অন্যান্য কিছু দল হয়তোবা এখনই এই জুলাই সনদের কোনো এক্সিকিউটিভ, সরকারের এক্সিকিউটিভ অর্ডারে সেটা আইন বা কোনো কিছু হিসাবে প্রকাশ করার বিরোধী। তারা বলছে যে যখন নির্বাচন হবে, এবং তারা এটা শক্তভাবেই বলছে, সালাউদ্দিন বিএনপির গতকালকে, যে আমরা নির্বাচন আর পেছানো যাবে না, আমাদেরও লিমিট আছে আপনাকে সমর্থন করে যাওয়ার, এবং এই জুলাই সনদ আইন হবে কি হবে না সেটার জন্য গণভোট ইলেকশনের যেদিন হবে সেটাতে দেওয়া যায়, এবং ব্যালটে এতগুলো প্রশ্নের প্রয়োজন নেই, ছোট করে দিলেই হবে। ওই সকল মতানৈক্যের জন্যে, যাতে করে ইউনুস, কারণ ইউনুস যখন বিপদে পড়ে তখন উনি পদত্যাগ করার কথা বলেন, এনসিপি তখন গিয়ে কান্নাকাটি করে। এখন এনসিপি বলছে আমরা এখানে যাবোই নিয়ে সাইন করবো না, যদি না ডক্টর ইউনুস এটাকে আজই আইন। আদেশ করেন যে এটা আইন আইনি হয়ে গেল। বোঝে। এই খেলাটা তারা খেলছে। আর আমি সত্যি করোনা জানাচ্ছি বাংলাদেশের, স্পেশালি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, যেটা সেলিম ভাইয়ের নেতৃত্বে এখনো বর্তমান আমি দেখতে পাচ্ছি, তাদের অবস্থান থেকে। কারণ কিছুদিন আগেও তারা
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কে অস্বীকার করা একটি অসাংবিধানিক সরকারের সাথে তারা যেই ভাবে সভা সমাবেশ করছিলেন, এটা তো খুবই স্বাভাবিক যে আপনাদেরকে ইউজ করে তারা বাংলাদেশকে মুছে দেবে। 32 নম্বরকে ঘুরিয়ে দিয়েছে, যেটা পাকিস্তানেরও সাহস করেনি। তাহলে এবং তাহলে আমার একটা, আমরা জুলাই সনদ নিয়ে তো আসলে কথা বললাম। আজকে যে জুলাই সনদটা তারা ডিক্লেয়ার করবে বা প্রকাশ করবে এবং আমাদের সংসদ আসলে ভবনের আজকে মধ্যে ডিক্লার প্রকাশের চেয়ে তারা এটাকে খুব গোপন রাখছে, তো আসলে তারা আসলে কিছুই ডিক্লার এবং করবে না। বলছে যে এখন সাইন না করলেও পরে যে সাইন করে আসা যাবে। রাইট, মানে কি রাইট, এটা রাইট। কি কোনো একটা মিউজিয়াম বা কোনো কিছুর জাদুঘরের বই, যে যে যখন গেল একটা সাইন করে দিল? মানে আহ, আপনি এটাকে যদি আহ, আমরা এটার ভবিষ্যৎ বুঝতে পাচ্ছি, কিন্তু আপনাকে যদি অ্যাজ এ দস্তগীর জাহাঙ্গীর, একজন আইনজ্ঞ, একজন সাংবাদিক, এই জায়গা থেকে আপনি যদি বলেন, এটাকে ছোট কথায় আপনি এটা কিভাবে কনক্লুড করবেন? কিভাবে? আমি তো এটার কোনো র্যাপ আপ করার কোনো সুযোগ পাচ্ছি না, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করছি আপনার উপসংহার আপনি আসলে কি বলবেন, এটাকে আপনি কেমন করে দেখছেন? বলছে যে আলী রিয়াজ বলছে মানে কেমন জানি এটা ঐকমত্য কমিশন আছে মানে। আসলে আসলে বিষয়টা হলো কি, যখন কোনো পেপার আমরা তৈরি করি, সেটা তো ভার থাকতে হয়, তখন সেটা নিয়ে অ্যানালাইসিস করা যায়। এই এই জুলাই সনদের যেহেতু কোনো কিছুই প্রকাশ করা হয়নি, আর জুলাই সনদ যারা তৈরি করেছেন তারা কোনো নির্বাচিত সরকারের দ্বারা নিয়ন্ত্রিত নয়, এবং হবে। তারা অ্যাপয়েন্টেডও নয়। সরকার, আমি বলছি গণ গণ সরকারের যারা নির্বাচিত, এবং যারাই কাজটুকু করছেন তারা এই বিষয়টুকু জানেন না। আমি যদি নাপিত না হই, তাহলে আমি চুল কাটার দোকান খুলবো না, তো তাই না? আমাকে নরসুন্দর হতে হবে তো, যদি আমি চুল কাটার সেলুন যেটাকে বলি বাংলাদেশে। ঠিক একই কারণে আপনি যে কথাটা আসলে বিশ্লেষণ চাচ্ছেন, সেই বিশ্লেষণ মানে কি? আপনি বিশ্লেষণ আরেকটা যেটা জিনিস এক্সিস্ট করে না, যেটা নাল এন্ড ভয়েড, শূন্য থেকে যেই যেই নালেন ভাই। ভ্রূণটাই যেই ভ্রূণটাই জন্ম নিতে হয়নি, সেটা তারা তো গত 14 মাসে কত কিছু বলছে, কত কিছু করছে, প্রত্যেকটাই করছে। কিন্তু আমার আমার যখন বিষয়টা হলো যে থাকতে হবে আপনার লেজিটিমেসি। লেজিটিমেসি থাকতে হবে। লেজিটিমেসির বিষয়টা আজকে আলোচনা না করে, লেজিটিমেসি না থাকলে লেজিট হয় কি করে? তাহলে এটা লিগালিটি নাই তার। না। যেহেতু তার লিগ্যালিটি নাই, তাহলে এটা শূন্য থেকেই এটা নিয়ে আলাপ। এটা কি কি এমন? দেখুন, 71 সনের যারা বাংলাদেশ স্বাধীনতার পরেও যারা ক্ষমতা বসেছিলেন, 17ই এপ্রিল যে মুজিবনগর সরকার, সেটা কিন্তু নির্বাচিত সরকার। কারণ তারা পাকিস্তান পার্লামেন্ট ইলেকশনে 70-এর নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা তৈরি। সেখানে অনির্বাচিত কিছু নয়। সেখানে এই কয়েকজন সার্জিস এবং কি এদেরকে নিয়ে নয়। এরা ওনারা ছিলেন দেশের নেতা, নির্বাচিত নেতৃবৃন্দ। এবং সেই মানুষের নেতাদের দ্বারা, এবং বাংলাদেশের যিনি, মানে আমি আর কিভাবে বলবো, বঙ্গবন্ধুর কথা বলতে আর চেষ্টা করছি, বঙ্গবন্ধুর দ্বারা নির্দেশিত, যিনি আবার নির্বাচিত, এবং নির্বাচিত বাংলাদেশের জনমানবের বঙ্গবন্ধু শুধু নয়, জাতির পিতা, তার দ্বারা নির্দেশিত একটি দল, এবং এক্সপার্ট ডক্টর কামাল হোসেনও ছিলেন, বা অনেকে বলেন উনি প্রধান ছিলেন কিনা আমি জানি না, একটা বিরাট দল ছিলেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম বোধহয় ছিলেন। আহ, আম, তা সকলে মিলে যখন এটা লেজিটিমেট ওয়েতে তৈরি করেন, আর আজকের এটা তো লেজিটিমেট নয়। অতএব এটা নিয়ে বিশ্লেষণ করার চেয়ে আমি শুধু এক লাইনেই বলতে চাই যে বিষয়টা ভ্রূণ আকারেও তৈরি হয়নি, না, কারণ আমি এটা বিশ্লেষণ মানে কি, আপনি বোধহয়, আমি বোধহয় আপনাকে প্রশ্নটা বোঝাতে পারিনি। আমি বলতে চাইছি, ওরা তো প্রথমেই, আপনার মনে আছে কিনা আমি আমার নিশ্চয়ই মনে আছে, অগাস্টের পরে একটা গ্রুপ বলছিল এটা বিপ্লবী সরকার, একটা গ্রুপ বলছিল এটা অসংবিধানের আন্ডারে তারা ওত নিয়েছে যেহেতু, একটা অভ্যুত্থানের পরবর্তী সরকার, দিস অ্যান্ড দ্যাট। এখন যেটা হয়েছে যে ওরা তো, মানে আমাদের তো সংবিধান আছে,
কিন্তু এই যে এনসিপির যে দাবি, এটা অনেকটা মামাবাড়ির আবদারের মতো, তারা একটা জুলাই সনদ চায় এবং সেই জুলাই সনদটা তারা সংবিধানের উপরেই রাখতে চায়। আবার অনেকে বলছে এই জুলাই সনদ হলে সংবিধানটা ফেলে দেওয়া হবে। তো আমাদের এবং এই সরকারটাই সংবিধানের আন্ডারে ওথ নিয়েই তারা এই সরকারটা গঠন করেছে। এখন জুলাই সনদটা অনেকটা চাপিয়ে দেওয়ার মতো মনে হচ্ছে, যেন এই যে আন্দোলনকারী যারা আছে, যেসব মানুষগুলো এর সাথে যুক্ত, তারা এই এই যে লেজিটিমেসির কথা বললেন, বৈধতা চাওয়ার জন্য একবার জোর জার করে এটা করে দিচ্ছে। কিন্তু আমি বলতে চাইছি, আজকে তো সেটা তারা প্রকাশও করবে। এবং আমি এটা বুঝে গেছি যে ডক্টর ইউনূস, উনি নিয়ম অনিয়ম কোনো ব্যাপার না, এবং লজ্জা, ভয়, দুঃখ, কষ্ট বাংলাদেশ নিয়ে ওনার কোনো ধরনের মাথা ব্যথা নেই। সুতরাং এটা উনি করবেন বলেছেন, উনি করবেন, ওনার চাকরি উনি করবেন, ওরকম। তো এখন এটা যখন প্রকাশিত, এটা যখন হবে, তারপরের যে একটা কনসিকুয়েন্সেস, তারপরের যে একটা ঘটনা তাৎক্ষণিক, নাকি এটা এরকম ভাবেই থেকে যাবে, যখন সরকার আসবে, নির্বাচিত সরকার যেই আসুক ফেলে দিবে, এরকম কিছু? নাকি তারা চিন্তা করছে জামাতে সে এটাকে বৈধ, আরো বৈধ করবে ক্ষমতা, না, এরকম কিছু ভাবছে কিনা? আপনার আপনার প্রশ্নের ভিতরেই কিন্তু উত্তরটা রয়ে তোর গেল। আছে। আমি হ্যাঁ। তারপরেও সেটা তুলে ধরার এই উপরে নিয়ে আসার চেষ্টা করি। বিষয়টা হলো যে আহ, এই সরকার যা কিছু করছে সকল কিছুরই কোনো লেজিটিমেসি নেই। না। অতএব আগামী যে সরকার হবে, যেটা নির্বাচনের মাধ্যমে হবে, সেই নির্বাচনের মাধ্যমে আপনাকে পার্লামেন্টের সমস্ত কিছুকে পাশ করাতে হবে। পাশ করাতে হবে। এর চেয়ে সহজ বাংলায় না, রেটিফিকেশন বললাম না, সেটাই এটাকে বলছি পাস, বলতে, এটা সেটাই চাচ্ছি পাস আপনি করে, বলেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পাশ করাতে হবে। এই পাশ করানোর বিষয় না, আমি কিন্তু রেটিফিকেশন এই জন্য বলিনি যে আমাদের শ্রোতাদের জন্য, আমাদের হ্যাঁ, শ্রোতা মণ্ডলী একদম তৃণমূলের বহু মানুষ জানতে চায় আসলে বাংলাদেশে কি ঘটছে। অতএব যা অফকোর্স। কিছু এখন ডক্টর ইউনূস করছেন, সেটা উনি করছেন যে বলছে, উনি প্রথম লেজিট গভর্নমেন্ট হিসাবে বলার চেষ্টা করছেন যে উনি বাংলাদেশের সংবিধানের অমুক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একটি উপায় রয়ে গেছে উপদেশ দেয়ার। উপদেশ, উপদেশ ইজ নট আদেশ। উপদেশ ইজ জাস্ট উপদেশ। আমাকে কেউ উপদেশ দিলে আমি গ্রহণ করতেও পারি, আমি গ্রহণ নাও নাও করতে করতে পারি। পারি। তা অতএব তাকে জিজ্ঞেস করা হয়েছে করার পর যে আমরা এখন যে এবং এটা বলা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে স্বইচ্ছায় পদত্যাগ করে চলে যাওয়ার পর একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। দ্যাট ইজ নট কারেক্ট। আমাকে যেহেতু সুযোগ করে দিয়েছেন, সেই হুম। জন্য আমি বলি যে বল। এটা কোনো ভ্যাকুয়াম তৈরি। প্রথম কথা হলো শেখ হাসিনা হাসিনা স্বইচ্ছায় দেশ ত্যাগ করেননি। হুম। দ্বিতীয় কথা হলো শেখ হাসিনা পদত্যাগ করেননি। তৃতীয় কথা, উনি স্বইচ্ছায় পদত্যাগও যদি করেন আর দেশত্যাগও করেন, তারপরেও এটা ভ্যাকুয়াম নয়, কারণ উই হ্যাভ এ কনস্টিটিউশন। ওইখানে কিন্তু লেখা আছে যে এই সিচুয়েশনে কি হবে। এই সিচুয়েশনে অন্য একজন, উনি না, যতক্ষণ না পর্যন্ত আরেকজন এই দায়িত্ব না নিবেন বুঝছে। ততক্ষণ পর্যন্ত উনিই থাকবেন প্রধানমন্ত্রী হিসাবে। রাইট। অতএব উনি যদি ফিজিক্যালি বাইরে গিয়ে থাকেন, সেটা আবার আমাদের সংবিধানে আমি আমি ইয়েগুলো বলতে পারবো না কোন জায়গায় লেখা আছে এই হ্যাঁ, মুহূর্তে। না। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেখানে অবশ্যই উপায় রয়ে গেছে। এমন কি আমাদের তখনও ছিল, এই সরকার তখনও আমাদের সংসদকে অ্যাবলিশ করেনি, করেনি। হ্যাঁ, সংসদ বাতিল করেনি। অতএব সংসদের প্রধান যিনি, সংসদের যে স্পিকার, তার নেতৃত্বে সরকার চলতে পারে নির্বাচন পর্যন্ত বা আরেকজন ভার না নেওয়া পর্যন্ত। অতএব কোনো ভ্যাকুয়াম সেখানে ছিল না। অতএব ওনারা যে কৃত্রিম নিজেরা ভ্যাকুয়াম তৈরি করে সেখানে উপদেশ চেয়ে সেটাকে আদেশ হিসাবে মেনে যে আমরা বাংলাদেশের সংবিধান অনুসারে, সেটাও কিন্তু ওনারা কাগজে দেখাতে পারছেন না, সাক্ষীও দেখাতে পারছেন না, কোনোভাবেই দেখাতে পারছেন না। অতএব সেই এই কথাটা গেল। এখন যেই যেই কাজগুলো ওনারা করছেন, সেই কাজগুলোর একটির তো লেজিটিমেসি নেই। না। অতএব সমস্ত কিছু, কোনো আইন, পৃথিবীর কোনো দেশের বর্তমান পৃথিবীর কোনো দেশের কোনো আইন, এমনকি বর্তমান পৃথিবীর রাজারা যে এই দেশে অবস্থান, তাদেরও লিখিয়ে দিলে, বলে দিলে কোনো আইন হবে না। আইন হতে হবে জনগণ থেকে, এবং জনগণ বসে কোথায়? পার্লামেন্টে। সেই পার্লামেন্ট। পার্লামেন্ট থেকে
এইগুলোকে পাশ করাতে হবে। আমরা বাংলাদেশের ইতিহাসে দুইবার জানি যে বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে যে সরকার ছিল, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত, সেই নির্বাচনটাও আমরা পরবর্তীতে বাংলাদেশের উচ্চ আদালত বাতিল করে দেয় বা ইয়ে করে দেয়, কিন্তু সেখানে যে কোনো উপায়ে নির্বাচিত সংসদের মাধ্যমে রেটিফাই করতে হয়েছিল জিয়াউর রহমানের সমস্ত কাজকে এবং এবং এরশাদের সমস্ত কাজকে। অতএব এই কথাটা বাংলাদেশের জনগণ যারা আমাদেরকে এখন শুনছেন এবং যারা জিয়াউর রহমান বা এরশাদের আমলে জন্ম, এরশাদের আমলে যারা জন্ম, বা যারা এখন এই যে জেনারেশন জি, আপনাদের জন্য বলছি যে এই কাজগুলো যা হচ্ছে এটা আপনারা জোর করেও রক্ষা করতে পারবেন না কোনো ক্রমে। আপনারা আজকে যদি ডিক্লারও করেন, ডক্টর ইউনূস যদি আজকে অধ্যাদেশও জারি করে, বাট ইট ইজ ইললিগাল, ইটস নট, ইট হ্যাজ নো লিগাল ভ্যালিডিটি, এটার লিগাল কোনো ভ্যালু নেই। অতএব এটাকে লিগাল ভ্যালু যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্ট না দেয় ততক্ষণ পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকলে, অস্ত্রের থাকাকালীন সময়ে অস্ত্রের দ্বারা আপনারা, পুলিশের দ্বারা আর এই আর্মির দ্বারা আপনারা এটা এক্সিকিউট করছেন। কিন্তু যখনই আপনারা ক্ষমতায় আর থাকবেন না, তখন এসবগুলোর জন্য প্রত্যেকের বিচার হবে এবং হবেই। এটা এটা জোরাজুরি নয়, এটা প্রতিহিংসা নয়, এটাই সিস্টেম। আমি যখন ড্রাইভ লিমিট পার করি, তখন আমাকে পুলিশ ধরলো আর পাশের আরেকজন আরো স্পিডে গেল, তাকে ধরলো না, এটা আপনি পুলিশকে জিজ্ঞেস করতে পারবেন না, কারণ তারা র্যান্ডমলি কাজ করবে। এবং সেটার জন্যই বলছি যে প্রত্যেককেই আইনের আওতাধীন হতে হবে, আজ হোক কাল হোক, আজকে আমি কালকে সে আসবে, এটাই হলো ঘটনা। অতএব এটার কোনো ভ্যালিডিটি নেই। এটা শুধুই বলবো যে বাংলাদেশ যেভাবে তারা দখল করে আছে, ডক্টর ইউনূস কিন্তু দেশ চালাচ্ছেন না, জনগণের জন্য কিছু করছেন না। না, কিছু গত করছেন না। 14 মাসে বাংলাদেশে এই যে উনি বিদেশ থেকে ভালো ইংলিশ বলে, তারপরে প্রেজেন্টেশন ভালো করতে পারে, পাওয়ার পয়েন্ট, তাকে নিয়ে যে বসালেন বাংলাদেশে বিডার প্রায়, সে কি $1 ডলার বিদেশ থেকে ইনভেস্ট আনতে পেরেছে? $1। বাংলাদেশে উনি যে গিয়ে এই মেয়রকে বলে আসলেন ইয়াতে, রোমে, যে আমরা 18 লক্ষ মানুষের খাদ্য দিচ্ছি, আমরা এত লক্ষ আমি রোহিঙ্গা। সে হ্যাঁ, সে সে দিচ্ছে। দিচ্ছে। আমি এইসবগুলো আপনি 14 মাসে করেননি তো, এটা 15 বছরে শেখ হাসিনা করেছেন, শেখ হাসিনার সরকার করেছেন। ওইটা নিয়ে একটা এবং ইন্টারেস্টিং টক শো আমরা করতে পারি। আমি একজন বিখ্যাত সাংবাদিকের ইয়েতে একটা টক শো দেখছিলাম রিসেন্টলি, বোধহয় আজকে বা কালকে। ওই ইউনুসের প্রেস সচিব ইন্টারভিউটা করছিলেন, এবং উনি যে অর্থনীতি নিয়ে এমন ডাহা কতগুলো মিথ্যা কথা বললেন, ওইটা নিয়ে আমরা একটা আলোচনা মানে করতে চিন্তা পারি। চিন্তা করে দেখেন, সে বলছে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। আপনি তো এসে কি করলেন, 14 মাসের খাদ্য স্বয়ং সম্পূর্ণ করলেন কিভাবে? আপনি আপনি আপনার শিশুকালে যেভাবে একটি পত্রিকা, শিশুদের পত্রিকা ম্যাগাজিন চুরি করেছেন, ঠিক একইভাবে আরেকটি সরকারের একটু আগে বলেছে, কয়েকদিন, 10 মাস আগে উনি বলেছিলেন, 12 মাস আগে, যে বাংলাদেশের অবস্থা গাঁজার মতন। বলেছিলেন। বলেছিলেন না? এই এই লোকটা নিয়ে কথা বলতেও হয় কি জানেন, মাঝে মধ্যে মনে হয় যে এটা কাকে নিয়ে কথা বলা আমাদের। আমি আমি আমাদের দস্তগীর ভাই, আমার একজন আমার দুইজন দর্শকের দুটো কমেন্ট আমি একটু পড়ি, অবশ্যই ওনারা অবশ্যই, খুশি গো হ্যাঁ। হবেন। হুম। সাদিয়া হক লিখেছেন, ইউনুস ইজ এ ব্রুটাল টাইরেন্ট। আর আমরুল ইসলাম বলে একজন লিখেছেন, আমি ওনাকে চিনি, আমরুল ভাই। সাদিয়া, আপনার কমেন্টটা পড়লাম, আপনাকে শুভেচ্ছা জানাই। আমরুল ভাই লিখেছে, আজ যেটা হচ্ছে সেটা রাজাকারদের সনদ। আমি নিশ্চিত করে বলতে পারি ওরা পালাবার পথ পাবে না, কারণ তিন দিকে ভারত, অন্যদিকে বঙ্গোপসাগর। এটা লিখেছেন আমরুল ভাই। আর অনেক অনেক কমেন্ট আসছে, সবগুলো তো পড়া যায় না, এই জন্য একটু পড়লাম। আরেকজন মৃণাল ঢালি লিখেছে, গতদিন এইচএসসির রেজাল্ট দেয়া হলো, যার অর্ধেক অকৃতকার্য। আপনার মূল্যায়ন জানতে চাই। আপনি একটু করে, আমি জানি যে আপনি এটা চলে এটা যাবেন এটা এটা ব্যস্ততা। আমার বিষয়, এটা আমার সত্যি বিষয়। আমি আমি আপনি ধন্যবাদ প্রশ্নকর্তাকে, আপনি না বললে আমি প্রশ্নকর্তা ভুলে হচ্ছে যেতাম। মৃণাল ঢালি। মৃণাল ঢালি, অসংখ্য ধন্যবাদ। মৃণাল ঢালি ভাই, আপনাকে আরেকটা রিকোয়েস্ট করি, অবশ্যই আমি চেষ্টা করব, আমি এবং শায়লা আহমেদ লোপা, আমরা দুজনেই চেষ্টা করব এবং এটা বলবো। কিন্তু আপনারও একটা কাজ আছে, আপনি প্লিজ শেয়ার করে দিবেন আমাদের কথাগুলো, যাতে আপনার বন্ধুরা শুনতে পারে এবং অন্যান্যরা যারা ভবিষ্যতে শুনবে। কারণ আমাদের কথাগুলো, আমরা যেই যেই সময়ে কথা বলি সেই সময় হয়তো বা আমাদের অন্যান্য বন্ধুরা সে উপস্থিত থাকতে পারে না। অতএব দয়া করে এটা করবেন। বাংলাদেশের
যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার কথা বলতে গেলে আজকে যখন রেজাল্টগুলো দেখলাম আসছিল, এমন একটি বিষয় যে আমাদের এক শিক্ষক ছিলেন, তিনি মারা গিয়েছেন, ওনার নাম অজিত রয়। আচ্ছা। অজিত স্যার বলেই আমরা জানতাম। উনি যে কোনো আমাদের ছাত্রকে যদি দেখতেন যে সে সে পিছিয়ে গেছে, তাকে পার্সোনালি উনি ট্রেন আপ ট্রেন আপ করাতেন এবং করতেন। পার্সোনালি। তখনকার টিচাররা এরকম ছিলেন। জি। তো তিনি শুরু করতেন এইভাবে: তোর সর্বাঙ্গে ঘা, আমি ওষুধ দিব কোথা। তো এখন এখন এই ডক্টর ইউনুস ক্ষমতা নিয়ে কিন্তু একবারের জন্য বলেননি, ছাত্ররা তোমাদেরকে ধন্যবাদ, তোমরা ক্লাসে ফিরে যাও, তোমরা তোমাদের শিক্ষককে সম্মান করো। সে একবারের জন্য বলেনি যে উনি তো তোমরা বলে পড়া, থাকো, বাবারা থাকো না তোমরা কি বাবারা, তোমরা তোমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত পর্যন্ত তোমরা ফিরে তোমরা যেও ফিরে না। যেও না। আমি, আমার কথা মিথ্যা হলে আপনারা কেউ হয়তো বা ভিডিও দিতে পারেন যে উনি বলেননি, উনি এটা বলেছেন, এবং আজ পর্যন্ত একবারও কোনো শিক্ষালয় উনি প্রদর্শন করেননি, হুম। কোথাও যাননি। উনি কোথাও কোথায় গিয়ে গেছেন? বলে, কোথাও না। কোথাও যাননি। হ্যাঁ উনি গিয়েছেন, উনি উনি এই যে ইয়েতে শেখ হাসিনার যে সরকারি বাসা অফিস, সেখানে যে অ্যাট্রোসিটি করা হয়েছে সেটা ঘুরতে গিয়েছেন, সেটা এবং ঘুরতে সেখানে গেছেন, কোনো মানুষের কাছে উনি গেছেন? কোনো কোথায় যে মানুষের কাছে উনি বিপদে আছে যাননি, আমাদের মানুষগুলো। কোনো মানুষের বিপদ সময় নেই। অতএব শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে আফগানিস্তান যদি বানাতে হয়, হ্যাঁ আমি আফগানিস্তানের মানুষের প্রতি সম্মান রেখে বলছি, আফগানিস্তানকে যেভাবে পিছিয়ে দেওয়া হলো, কি আমরা, কালচারালি ডেভেলপ ছিল মনে আছে? ও মাই গড, আমার জন্মের আগের ছবি ইতিহাস দেখলে, আমার জন্মের আগের ছবি ইতিহাস দেখলে আমি অবাক হয়ে একদিন যাই। আমরা সেই, আফগানিস্তানের আগের আফগানিস্তান নিয়ে একটা আলোচনা করবো না, আমি অনেক অবশ্যই জানি। লিখে রাখতে হবে, পরে আমরা কিন্তু ভুলে যাব। হুম। কিন্তু আমাদের আমাদের এখন যুদ্ধ অবস্থা, আমরা বাংলাদেশের যে বাংলাদেশ নিয়ে প্রতি, ওটা পরে। বাংলাদেশের যে অবস্থা চলছে, আমার অতএব বিশ্বাস সেই বাংলাদেশ কোথাও আফগানিস্তানকে একটু দেখেন। যাবে। লোপা কি করলো আমরা দেখছি, আমার জন্মের পর থেকেই আফগানিস্তানের এই এই দুর্দশা দেখে দুর্দশা, যাচ্ছে, হ্যাঁ। সেটা থেকে কিন্তু বের হতে পারছে না। সেই না। একই, মানে বিষয়টা হলো যে 8 ক্লাস বা দেখেন আজকের রেজাল্টে দেখা গেল বাংলাদেশে মাদ্রাসার ছাত্ররা জয়, কারণ ওইখানে তো ওইভাবে নাম্বারিং হয় না। সেখানে বাংলাদেশের প্রতিষ্ঠিত আমাদের যে শ্রেষ্ঠ স্কুলগুলো, সেগুলো কোথায়, তাদের নাম কোথায়? অতএব পরিকল্পিতভাবে পুলিশকে যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে ধ্বংস করা হয়েছে, ঠিক আমরা আমরা প্রবাসী থেকে দেখলেও বাংলাদেশে আমাদের শিশুদের বা ছাত্রদের, কিশোর ছাত্রদের, কলেজের ছাত্রদের মা পরিবার নিশ্চয়ই এটা দেখেছেন যে কিভাবে তাদেরকে রাস্তায় রাখা হয়েছে, ডেকে রাখা হয়েছে, ক্লাসরুমে না রেখে। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের একটা জাতি, একটা বিরাট জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হয়েছে এর মাধ্যমে। কারণ দেখুন, এক যেই কারণে ঢাকা ইউনিভার্সিটি সহ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখন দেখছেন যে এই শিবির, যেটা বাংলাদেশে স্থান পেত না, তারা প্রত্যেক জায়গায় নির্বাচিত হচ্ছে, এবং তাদের খুনিদেরকে ডামি হিসাবে ব্যবহার করে তারা নির্বাচিত হচ্ছে। এটার জন্য ওই সাধারণ ছাত্রদের ভোটে নয়, কারণ সাধারণ ছাত্ররা তো সেখানে নাই, উপস্থিত থাকতে পারছেন না। অতএব বাংলাদেশের এমন কোনো সেক্টর বাকি রাখে নাই এই ডক্টর ইউনুস, এটা আজকে প্রতীয়মান। আমি আপনার কাছে প্রশ্নটা যিনি করেছেন, আপনিও কিছু বলার জন্য অনুরোধ করছি, শায়লা আহমেদ, আপনাকে। কারণ শিক্ষা ব্যবস্থায় যেহেতু 14 মাসের তারা কখনোই ক্লাসরুমে ফিরে যেতে পারেনি, বা ফিরে যাওয়ার আহ্বান আসেনি, বা ফিরে যাওয়ার নির্দেশ আসেনি, তাদেরকে ব্যবহার করে তিনি ক্ষমতা দখল করে আছেন। তাদেরকে বলা হচ্ছে যে না বাবারা তোমরা যেও না, তোমাদের শেষ না হওয়া পর্যন্ত উনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন, ততদিন পর্যন্ত রাস্তায় থাকতে হবে। আরো একটা কথা উনি বলেন, তোমাদের চাকরি করতে হবে না, বুদ্ধি থাকলে টাকার অভাব হয় না। কারণ উনি তো ভিক্ষা করে, ভিক্ষার জলিলে সারা পৃথিবী থেকে নিয়ে এসে এই টাকা নিজে এবং বাংলাদেশের জনগণের টাকা মেরে উনি ইয়ে ইয়ে করেছেন, মানে এই ধন সম্পদের মালিক হয়েছেন। অতএব এই বুদ্ধি থাকলে টাকা হয় না, এটা ওনার কথা। অতএব তোমার পড়াশোনার প্রয়োজন নেই, কাজকর্মের প্রয়োজন নেই, তোমার বুদ্ধি থাকলে তুমি এমনি টাকা বানাতে পারবে। সাইলা আহমেদ, প্লিজ গো। আহ, উম, আমি জাস্ট একটা কথা আপনাকে মনে করায় দিতে চাই, তাহলে বোধহয় আপনি শেষটা করতে পারবেন, আমরাও এখন শেষ করে দিব।
অটোপাস কি মানুষের বাচ্চাদের মনে, ওই যে অটোপাস দিয়ে দিচ্ছিল মনে আছে, আমরা অটোপাস নিব, আমরা ক্লাসে যাব না, টিচারদেরকে কত অপমান করা হলো, বলতেও অপমান, খারাপ লাগে। অত্যাচার, বলতে গলায় যে আমার জোলা, খুব মানে জুতার আমার মালা। বলতে ইচ্ছা করে না। অটোপাস কি ওদের বাচ্চাদের মনের মধ্যে একটা ইয়ে হয়েছে, কারণ একজন অভিভাবক আমাকে বলছিল যে আমাদের বাচ্চাদের বইগুলার মধ্যে ধুলা পড়ে গেছে। তারপরে মনে আছে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কলেজের সাইনবোর্ড নিয়ে আইডিয়াল কলেজ চলে যাচ্ছে, মানে একটা বিচ্ছিরি বিদিকিচ্ছি অবস্থা। সেখানে এক্স্যাক্টলি। গ্রামগুলোর, আমাদের উপজেলাগুলোর বাচ্চাদের অবস্থা চিন্তা করেও তো আমার মানে এটা এটা তো একটা খুব স্বাভাবিক হতেই পারতো যে স্কুলের টিচার্স, অরিজিনাল টিচার্সরা নাই। তারা না, তাদেরকে মেরে লাঞ্ছিত করে মহিলাদেরকে বেঁধে জুতার মালা গলায় পরায়ে বের করে দেওয়া হয়েছে। এইটা সব বাচ্চারা তো এরকম না। এটা তো খুব মুষ্টিমেয় কিছু মানুষ বাচ্চারা। আর বেশিরভাগ বাচ্চাদের মনস্তত্ত্বে কি পরিমাণ একটা দাগ ফেলেছে আপনি মানে ওই ওই জায়গাটা যখন চিন্তা করি না, তখন আমার বাচ্চারা এবং তাদের অভিভাবকদের জন্য খুবই খারাপ লাগে। কারণ ওরা তো আসলে এই পুরা মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল না। সেই জন্যই বলে না। আমাদের মানুষগুলো, আমাদের বাচ্চাগুলো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে ইয়াং জেনারেশন, তাদের মনস্তত্ত্বতে যে কি পরিমাণ একটা প্রভাব পড়েছে দস্তগীর ভাই, এটা তো আসলে একজন একজন মা বলছিলেন, ঠাকুরগার, বলছিলেন আমার মেয়েটা স্কুলে যায়, আমি এখন বাইরে বসে থাকি। আগে এটা আমার করতে হতো না, কারণ স্কুলে যায়, স্কুল থেকে সে একটা রিক্সা নিয়ে চলে আসবে, কিন্তু আমার খুব ভয় লাগে। বুঝছেন? তা এই যে প্রতিনিয়ত যে একটা ইনসিকিউর, একটা নিরাপত্তাহীনতার ভয়, শিক্ষক নেই, পড়াশোনা ঠিক মতো ক্লাসে হচ্ছে না, তো তাদের কাছ থেকে আসলে কি বা আশা করা যায়? আর কারিকুলাম এগুলো তো বাদই দিলাম, মানে কনফিউজ করে ফেলেছে বাচ্চাগুলোকে। তো আমার আসলে যেসব বাচ্চারা অকৃতকার্য হয়েছে তাদেরকে আমি এতটুকুনি বলতে চাই যে তোমরা একদমই মন খারাপ করবে না, একদমই এটাই শেষ নয়। আবার চেষ্টা করো। আমাদের মুক্তিযুদ্ধের সময় একাত্তরে বা আমাদের সমস্ত পরীক্ষা স্থগিত হয়ে গেছিল, পরীক্ষা দেওয়া যায়নি। কিন্তু আমাদের তারপরে আমরা আবার আমাদের সেই সময় আমাদের যে যারা ছিল বাদ স্টুডেন্ট ছিল, তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, যার যার পড়াশোনায় গেছে, বিদ্যালয়ে গেছে। এই সময়টা খারাপ সময়, তোমরা মন খারাপ করবে না, তোমরা অবশ্যই ভালো করবে আগামী বছর। একদমই এখন থেকে প্রিপারেশন নাও, যাই হয়ে যাক নিজের পড়াশোনাটাকে ঠিক রাখো, এটুকুনি আমি একটু বললাম আপনার সাথে। আর সেই সাথে মনে রাখতে হবে যে ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের কোনো সেক্টরই আসলে ধ্বংস না করে উন্নয়ন করেছেন। যেমন এই চট্টগ্রামের বিরাট আগুনের যে বিষয়টা ইস, আজকে দেখলাম। আমি কিন্তু আমরা কিন্তু কোনো ক্রমেই আজকে কোনো পরিকল্পিতভাবে না লিখে একদম না, কি এটা নিয়ে আমি কথা বলবো, বললাম না, হ্যাঁ। আমি প্রথম আমি একটু ভয় পাচ্ছিলাম। আমি এরকম ভাবে বা প্রত্যেক যে বিষয়গুলো মনে পড়ছে, কারণ প্রতিনিয়তই আমার আমার সামনে তিনটা স্ক্রিন 24 ঘন্টা ওপেন থাকে, 1 2 3 4। এর ভিতরে আমি বিভিন্ন বিষয়গুলো শুধু হেডলাইনগুলো পরে দেখতে হয় যে কি ঘটনা। আমি আরেকটা বিষয় একজন আমার লিখেছেন, সাদিয়াই লিখেছে, প্রাথমিকের বাচ্চারা তো বই পায়নি, পড়বেটা কি? দেখেন আগে নতুন একদম, বই দেওয়া হতো একদম, মনে আছে একদম। আগে কিন্তু বাচ্চাগুলোকে। এটা বই উৎসব দিবস ছিল। আমার উফ একটা স্কুল আল্লাহ, আছে সব নষ্ট বাংলাদেশে। করে দিল লোকটা। আহারে, কি কষ্টে সেই ছাত্র, সে আমার ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করছিল যে বই তো এবার পেলাম না। তাদেরকে উত্তর দেওয়ার কিছু ছিল না, আমরা নিজেরা কিছু দুর্নীতিবাজদের কাছ থেকে সংগ্রহ করে বইগুলো করতে হলো। খুব কষ্ট হয় যে, হ্যাঁ, আমরা গত সরকারের একটা এই যেই দেশের কথা বলছিলাম, ইয়া আফ্রিকার বুরুন্ডির কথা বলছিলাম কি আমি, বলুন ভয় কথা। বুরুন্ডিতে 2000 সন থেকে আজ পর্যন্ত 2025 সন পর্যন্ত এক ব্যক্তিই নির্বাচিত। তারা দেশ আজকে আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নতির মডেল হিসাবে কাজ করছে। কারণ যেখানে স্টেবল আমরা গভর্নমেন্ট। সিঙ্গেল নির্বাচিত গভর্নমেন্ট, সেখানে স্টেবিলিটি না। সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, আজ পর্যন্ত একটি দল চালাচ্ছে, একটি দল। এবং সেটার সাথে তুলনা করলে আমি গণতন্ত্রের মহোৎসব, এই যে আপনারা গণতন্ত্রের কথা বলছেন কিন্তু গণতন্ত্র নির্বাচন দিতেই তো ভয় পাচ্ছেন। আপনারা এখনো 14 মাসের নির্বাচনের কথা তো চিন্তাও করেন। নেপালের কথা চিন্তা করেন, তারা
নির্বাচনের ঘোষণা চলে আসলো যেদিন উনি ক্ষমতা নিলেন, তত্ত্বাবধায়ক বা বা ইন্টারিম। আজকে যেখানে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল শ্রীলঙ্কা আজকে বলছে যে বাংলাদেশে উগ্রবাদ হতে বাংলাদেশের মানুষ এখানে আসতে পারবে না, পারবে বিভিন্ন না। ইয়ে করেছে। ডক্টর ইউনূস কিন্তু আমাদের সকলকে বলেছিলেন যে আমরা আর বাইরে যেতে হবে না, সকলেই আমাদের কাছে আসবে। তা আমাদের বাইরে যাওয়ার সকল রাস্তা তো বন্ধ হয়ে যাচ্ছে, আমরা আর বাইরে যাব কি করে আমাদের আর কাছে? বিশ্বের বড় হ্যাঁ, বড় দেশগুলো বলছে এখন বাংলাদেশ ভিজিট করাটা নিরাপত্তার জন্য আমেরিকা হুমকি। ওইটা চেঞ্জই কানাডাও করছে না বলেছে। কখনো। ও আমেরিকা ওই বিষয়টি চেঞ্জ করছে না, এবং তারা গত সপ্তাহে দেখলেন যে ঢাকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের স্পেশাল সিকিউরিটি করতে হলো, এবং সেখানে নাকি আমেরিকান সৈন্যরা বা আমেরিকান ইয়ে রিজার্ভ ফোর্স অথবা কোন ফোর্স আমি এ নাম বলছি না, তারা নাকি সেখানে অবস্থান করছে। সো এই বিষয়গুলো সহ বাংলাদেশকে আমরা, যে একটা বাংলাদেশ যেটা সারা জীবনই শেখ হাসিনা উনি পরিচালনা করবেন, সারা জীবনই আওয়ামী লীগ পরিচালনা করবেন, সেটা আমরাও বিশ্বাস করি না। কিন্তু এই কথাটা সেখান থেকে রাজনৈতিক পট পরিবর্তনের জন্যে, যে রাজনৈতিক ম্যানিফেস্টো দিয়ে যে আন্দোলন, যেটা সেটা পারে, সেটা মেটিকুলাসলি ডিজাইনও হতে পারে। আই ডোন্ট কেয়ার। বাংলাদেশের স্বাধীনতা কিন্তু একদিনে আসেনি, সেটা মেটিকুলাসলি ডিজাইনড আন্দোলন উইথ দি ম্যানিফেস্ট। 6 দফা আন্দোলন একদম সুস্পষ্টভাবে পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা কারেন্সি চাই আলাদা, আমাদের আলাদা আধা সামরিক বাহিনী থাকবে, পূর্ব বাংলাদেশ কিন্তু থেকে পশ্চিম, হ্যাঁ, কিন্তু এসবগুলো ছিল বাংলা তো। তখন যেটা হয়েছিল সেটা প্রকাশ্যে, আর এখন এটা ষড়যন্ত্র, গোপনে একটা। এইটাই তো বলছি যে রাজনৈতিক ম্যানিফেস্টো দিয়ে ক্ষমতার পালাবদলে তো আমাদের কোনো আফসোস থাকার কথা নেই, কারো কোনো আফসোস থাকে। না, আপনারা বলছেন আপনারা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে তো আসেননি। আপনারা এসেছিলেন কোটা আন্দোলন করতে, বৈষম্য বিরোধী। এখন তো সব জায়গায় বৈষম্য। সেদিন সেদিন যখন আমি আমি নামটা বলছি না, সেদিন যখন ডক্টর ইউনূস তার একমাত্র ইন্টারভিউ যখন জাতিসংঘে ছিলেন, কোনো একটি আননোন নিউজ চ্যানেলে, সেই অ্যাঙ্করও জিজ্ঞেস করছে যে আপনি গণতন্ত্রের কথা বলে আসলেন, এবং বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি রাজনৈতিক দল যার অগণিত অগণিত সদস্য রয়ে গেছে, তাদেরকে নিষিদ্ধ করে আপনি কিভাবে গণতন্ত্রের কথা বলেন? সে বলছে যে নিষিদ্ধ নয়। তো বলছে নিষিদ্ধ নয় মানে? কয় তাদের কার্যক্রম বন্ধ। তারা বললো যে কার্যক্রম বন্ধ মানে তারা কি অফিস চালাতে পারে? কয় না, অফিস চালাতে পারে না। তাহলে অফিস চালাতে না পারলে তারা তারা কার্যক্রম বন্ধ, তার মানে তো নিষিদ্ধ। কয় তাদেরকে জনগণ চায় না। তারপর বলছে যে, ও আবার প্রশ্ন করলো যে আপনি তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করবেন, সেটা কি করে সম্ভব? তাদের তো এত কোটি, এত সংখ্যায় এত বেশি তারা আছে, তাদের ভোটার আছে। বলছে যে তারা চয়েস করবে, ওইখানে অনেক পার্টি আছে, তারা চয়েস করবে। হ্যাঁ, So, এবং এনসিপি নাহিদও বলেছে যে চয়েস করে আপনারা ভোট দেন, ইটস ফোর্স, ফোর্স করছে তারা। অতএব এটা মানে কি জানি কি বলে, শেখ হাসিনা সরকারকে ওরা জানি কি একটা কথা বলে, ফ্যাসিস্ট, 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 স্বৈরাচার ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট। স্বৈরাচার। তো স্বৈরাচার কি, কত প্রকার, ও কি কি, এবং সেটার চরম পর্যায়ে দেখছে। না হলে বাংলাদেশের মানুষ এত অল্প সময়ে 14 মাসের বা 12 মাসের শাসনে একটি সরকারের এত সমালোচনা করে ওঠেনি। আমরা যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে তার ছাত্ররা মিছিল করছিল যে তুমি কে আমি কে, সেই রাতেই এই ফেসবুকে এসে লাইভে আমি বলছিলাম যে এটা খুবই ব্যাড সিগন্যাল। আমার অনেক বন্ধু যারা দীর্ঘকালীন সময়ের বন্ধু, কারণ পিস টাইমে তো বন্ধু থাকে প্রচুর, তাই না, তারা আমার সাথে বিতর্ক করেছে যে না, তার পিছনে এটা শেখ হাসিনাই দায়ী। এমন পরবর্তী 24 ঘন্টায় দেখা গেল কে বলেছে এটার সাথে যুক্ত হয়ে গেল। সেই বন্ধুদেরকে আমি আহ্বান করছি যারা ওয়াশিংটন ডিসিতে আমাকে সেদিন আক্রমণ করেছিলেন। আক্রমণের অর্থ হলো যে না ফিজিক্যাল না, মানে আমার সাথে তর্ক করেছিলেন। তর্কে যুক্ত হয়েছিলেন। আপনাদেরকে বলি যে এখন কি আপনাদের কাছে প্রতীয়মান হলো যে সেদিন আমি সত্য ছিলাম? যে তুমি কে আমি কে, রাজাকার শব্দটা বাংলাদেশের ইতিহাসের কেউ কেউ স্বীকার করে, কেউ বলে? বিপক্ষে, বাংলাদেশের ইতিহাসের বিপক্ষে। এক একমাত্র দেশ পৃথিবীর যে দেশের
একটি পর পর এক 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 ধরনের এক মানুষ রয়ে গেছে যারা তাদের স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করতে চায়, যারা তাদের স্বাধীনতাকে তাদের গৌরব মনে করে না। অতএব ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক দল যারা বাংলাদেশকে না মানে, বাংলাদেশের যে 6 দফা আন্দোলনের ভিত্তিতে বাংলাদেশের যে 4 মৌলিক স্তম্ভ, বাংলাদেশের যে সংবিধান, তাকে না মেনে যারা বাংলাদেশের রাজনীতি, এ সকল না মেনে বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। ওইটাই বাংলাদেশের গণতন্ত্র হবে ভবিষ্যতে। আমি এই কথাই, মানে কোনো কথাই আসলে শেষ করতে পারি না। কি কারণে? কারণ একটি নিয়মতান্ত্রিক সরকার সম্বন্ধে নিয়মতান্ত্রিকভাবে আলোচনা করা যায় যে ওনার এই কাজটা ভালো এই কাজটা ভালো না, এই কাজটা করা উচিত ছিল, এই কাজটা করা উচিত না। ওনাদের কোনো কাজই তো বাংলাদেশের পক্ষে যাচ্ছে না, বাংলাদেশের সরকার মানুষের পক্ষে যাচ্ছে না। শেখ হাসিনা সরকার এত খারাপ ছিল, কিন্তু শেখ হাসিনা সরকারের যে মৌলিক অর্জনগুলো সেসবগুলো গিয়ে বিদেশে বলছেন কেন যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ? সেটা বলছেন কেন? সেটাকে অস্বীকার করেন। আপনার কেন কেন বলছেন যে আমাদের টাকার, সরকারের টাকার অভাব নেই? আপনার তো বলছিলেন যে 26 লক্ষ না 24 লক্ষ ভারতীয়রা সব টাকা নিয়ে যাচ্ছে নিয়ে বাংলাদেশ থেকে। যাচ্ছে। হ্যাঁ, মোহাম্মদ নজরুল ইসলাম, হ্যাঁ, উপদেষ্টা আসিফ নজরুল যাকে বলা হয়, এই কথাগুলো। এবং বাংলাদেশের আপনি যেভাবে বলছেন, আমি বাংলাদেশের সাধারণ যারা মা বাবা, যারা যাদের সন্তানেরা স্কুলে যাচ্ছে, দয়া করে আপনারা, আমি আমার লাইফ থেকে আপনাদের সাথে শেয়ার করি। আমার বাবা ছিলেন শিক্ষক, আমার বাবা ছিলেন পণ্ডিত, আমার মা আমাকে পড়াশোনা করাতে, আমাদের 6 ভাই বোনের আমি ষষ্ঠ, মানে সবার ইয়াংগেস্ট, আমি সবার ছোট। আমাদের বাড়িতে মা আমাদেরকে আলাদা রুম তৈরি করে করে আমাদেরকে পড়াশোনা করতেন স্কুলের পরে। উনি ছিলেন আমাদের টিউটর। অতএব প্লিজ আপনারা আপনাদের সন্তানদেরকে সেইভাবে তৈরি রাখুন। আমাদের এই দেশকে অবশ্যই আপনারা মুক্ত করবেন। কোনো কোনো বাইরের শক্তি আমাদেরকে মুক্ত করেও দেবে না, আমাদেরকে অদমিত করতে পারবে না, যেটাকে বলে যে আমাদেরকে হ্যান্ডকাপ পরাতে পারবে না, আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমার হয়তোবা সময়ের কারণে যে মেটিকুলাসলি ডিজাইন করে তার নিজস্ব টাকায় বাংলাদেশে তিনি যে ক্ষমতা দখল করেছেন ছাত্রদেরকে নিয়ে, সেইটার অবসান ঘটাতে আমাদেরকে একটু সময় লাগছে। কিন্তু আপনাদের নেতৃত্বে, সাধারণ মানুষের নেতৃত্বেই এই সরকার পালাতে বাধ্য হবে। এবং বাংলাদেশের পক্ষের, আবারও বলি, বাংলাদেশে যে কোনো নির্বাচনে, শুধু ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেটা যদি এই ইয়েগুলোর, মানে আমাদের আমাদের ইউনিভার্সিটিগুলোতে যেভাবে দখল করা হচ্ছে নির্বাচনের নামে, সেইভাবে যদি জামায়াত ইসলামকে ক্ষমতায় আপনারা বসানোর চেষ্টা করেন, এটা কিন্তু এটাই হবে আপনাদের, মানে সর্বোচ্চ ভুলের লাস্ট পয়েন্ট। সেখান থেকে বাংলাদেশের জনগণ সত্যি সত্যি আপনাদেরকে প্রতিহত করবে। কারণ বাংলাদেশ কখনো কোনো ধরনের মৌলবাদের আবাসস্থান হবে না। এটা বাঙালি সংস্কৃতিতে কখনোই ছিল না, থাকবেও না। আমাদের আজকে আহ, যেভাবে আপনি কবিতা পাঠ করে শুরু করলেন, বাঙালির কাজই হলো আমরা সবসময় কবিতা প্রেমী। আমরা বাংলাদেশের, বাংলাদেশকে আমরা জননী হিসাবে শ্রদ্ধা করি। অন্যান্য পৃথিবীর কোনো দেশের, আমি আমি এভাবে উদাহরণ দিতে পারি, জার্মানিতে, জার্মানির হিটলার বাহিনী যখন প্রাগে ঢোকে, চেকোস্লোভাকিয়াতে ঢুকেই তারা আদেশ করে যে আজ থেকে তোমরা জার্মান ভাষায় কথা বলবে। তারা কিন্তু কেউ প্রতিবাদ করেনি। হাঙ্গেরিতেও প্রতিবাদ হয়নি, কোথাও প্রতিবাদ হয়নি। বাংলাদেশে যখন বলা হলো যে আমরা উর্দুতে কথা বলবো, বাঙালি ছাত্ররা রাস্তায় নেমে পড়ে এবং তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষাকে, এবং আজকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে এটা আমাদের জন্য যেরকম গৌরবের, রক্ত দিয়ে কেনা, আমরা এখন এটা শহীদ দিবস পালন করি, সেই একই দিবস পৃথিবীর প্রত্যেকটি দেশ পালন করে তাদের মাতৃভাষা দিবস হিসাবে। অতএব এটাই আমাদের প্রমাণ যে আমরা হেরে যাই না, আমরা হেরে যেতে দিব অনেক না। আহ, অনেক ধন্যবাদ দস্তগীর ভাই। স্পেশালি আপনাকে আমি বললাম যে চলেন একটু আড্ডা দিয়ে, আপনি একদম যুক্ত হয়ে গেলেন।
তো আমরা যদি সুযোগ থাকে আমরা কালকেও চেষ্টা করব, যদি দস্তগীর ভাই আমাদেরকে সময় দিতে পারেন তাহলে তো খুবই ভালো। আমরা আইসিটি নিয়ে একটু কথা বলবো, কারণ এটা নিয়ে আমার স্পেশালি কিছু প্রশ্ন আপনার কাছে আছে, যেহেতু আপনি আইডেরও মানুষ, এবং জি। আপনি যেহেতু ওয়াশিংটন ডিসিতে থেকে আপনি খুব কারেন্ট বিষয়টা জানতে পারেন। তো বাংলাদেশ সময় আমাদের 11টা মানে হচ্ছে বাংলাদেশ সময় 9টা বাজবে সকালবেলা। যদি এই সময়টাতে আমরা আরেকটু বসতে পারি, এরকমই আড্ডার মতো করে আরেকটা টপিক নিয়ে কথা বলতে পারি, তাহলে মনে হয় আমাদের দর্শকরাও, ওদেরও ভালো লাগবে ওনাদের। আপনার কথা শুনতে তো সবাই পছন্দ করে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এখন মধ্যরাত আমাদের এখানে আপনি সময় দিয়েছেন, কৃতজ্ঞতা। শুধু দর্শক, হ্যাঁ, কিছু বলছেন? আপনি আমাদের না, দর্শকদের আপনাকে একটু বাই আপনাকে বলেন। অসংখ্য, হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এইভাবে বলি, 71 সনে শিশু ছিলাম, জি। আজকে আমি শিশু নই। অতএব বাংলাদেশের এই পরিস্থিতিটাকে বাংলাদেশ বিরোধীরা মনে করছে যে তাদের দখলে চলে গেছে। তারা এই যে আয়োজন, এই যে নির্দেশ, যে সকল টেলিভিশন এটা প্রচার করতে হবে, জুলাই সনদ, সকলই গরল ভেল। এসবগুলো টিকবে না, টিকার কোনো কারণ নেই। আর আপনাকে বলছি শায়লা আহমেদ, আপনি যে কোনো সময় আমাকে ডাকবেন, কারণ আমি এখন যুদ্ধরত। এই যুদ্ধটা হলো বাংলাদেশকে উদ্ধারের যুদ্ধ। সেখানে আমি সদা প্রস্তুত যে কোনো বিষয়ে কথা বলার, শুধু কথা বলার নয়, আমরা যাতে তথ্যগুলো সংগ্রহ করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ দস্তগীর ভাই। বন্ধুরা, আপনাদের সাথে আবারও কথা হবে কালকে এই সময়টাতে, বাংলাদেশ সময় সকাল 9টা। আপনারা যারা যারা আজকে যুক্ত হয়েছেন, আজকে আমার প্রথম লাইভ ছিল আমাদের দৃষ্টিকোণ 71-এর পক্ষ থেকে। আমি কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন, ক্ষমা চাই। আম, আপনাদের ভালোবাসা সবসময় আমি পাই, আমি অনুভব করি। এবং আপনারা নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। আর যার বাসার বাচ্চাটি আম, কৃতকার্য হতে পারেনি, আম, কোনো অসুবিধা নেই, আবার চেষ্টা করবে, হবে, তাদেরকে একদম বকা দিবেন না। আমি ছাত্র হিসেবে খুবই খুবই খারাপ ছাত্র ছিলাম, তাতে কিছু অসুবিধা হয়নি, আমি অ্যাটলিস্ট কাজ করে খেতে পারি। সো একবার না পারলে আরেকবার করা যায়, কোনো অসুবিধা নেই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।